আপনারা একটি পোস্ট দেখতে পাচ্ছেন। যেখানে শান্তনু পাল নামে একজন ব্যক্তি, যিনি জি নিউজের একটা পোস্টে গিয়ে একটা কমেন্ট করেছে। শান্তনু পাল উনি নিঃসন্দেহে একজন কমরেড। তো উনি লিখছেন, বিজেপি এবার 400 সিট ফেলে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বে। তাই বামপন্থী হিসাবে সকলের কাছে হাত জোড়ো করে অনুরোধ, 42টি লোকসভায় বামফ্রন্ট সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের 42টি কেন্দ্রে জয়ী করুন। লাল ফেরানোর অনেক সময় পাবেন, কিন্তু বিজেপি 400 সিট পেলে দেশে আর লাল সাইনবোর্ডও দেখা যাবে না। তাই ডান বাম নির্বিশেষে বিজেপি হটাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এখানে অনেকগুলো রিয়াকশন পেয়েছেন। তো এই বামপন্থীদের নিয়ে লেখা একটা বই, বাঙালির সর্বনাশ ও বামপন্থা, লিখেছেন তথাগত রায়। আপনারা যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, ফেসবুকে স্ক্রোল করতে করতেই আপনার সামান্য বেঁচে থাকা সময়টাও কেটে যায়, তো তাদের জন্য এই ধরনের যে বই, বামপন্থাকে জানার, এই বিষাক্ত বামপন্থাকে জানার যে বই, যেটা আমাদের তথাগত রায় লিখে গেছেন মাননীয়, উনি খুব সুন্দর করে এখানে যুক্তি দিয়ে লিখেছেন বাঙালির সর্বনাশ ও বামপন্থা কেন, কিভাবে, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যারা সময় পান না পড়াশোনা করার বা পড়ার, তো সেই কারণেই আমি আপনাদের কাছে এই বইয়ের একটা করে অধ্যায় আমি ভিডিও বানাবো আপনাদের শোনানোর জন্য। শুরু করার আগে, বামপন্থা যে কতটা বিষাক্ত, বামপন্থা যে কতটা দেশদ্রোহী, বা বামপন্থাদের কাছে আসলে দেশটা কি, সেটা বোঝানোর জন্য এটুকুই বলবো, 2021-এ এদের প্রথম পার্টি অফিসে, যে এদের প্রধান পার্টি অফিস আলিমুদ্দিনে, তারা 2021-এ প্রথমবার জাতীয় পতাকা তোলেন, তাও আবার উল্টো। ভিডিও দেখুন, তারপরে আমি শুরু করতে চলেছি আজকে বইয়ের। উনি কি লিখেছেন আমাদের মাননীয় তথাগত রায়বাবু, সেটা রাখবো আলিমুদ্দিন স্ট্রিটের দিকে, কারণ আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম পার্টি অফিসে এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন। আর পতাকা তুলতে গিয়ে বিপত্তি, কিছু দূর উঠলো উল্টো পতাকা, কিন্তু তৎক্ষণাৎ বিপত্তি বুঝে সামাল দিলেন বিমান বসু। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, ঠিক কি হয়েছিল? দেখো, আজকে 75 বছরের স্বাধীনতা ইতিহাসে প্রথমবার মুজাফফর আহমেদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং সেই উত্তোলনের সময় 75 বছরের স্বাধীনতা ইতিহাসে প্রথমবার মুজাফফর আহমেদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং সেই উত্তোলনের সময় এই বইটার যে মুদ্রণ আছে, যে প্রেস থেকে ছাপানো হয়েছে, সেটা হচ্ছে বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র, 6 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 73। এর প্রথম সংস্করণ হয়েছিল, প্রকাশক আছেন অরুণ ঘোষ। আর এর প্রথম প্রকাশন হয়েছিল জুলাই 1998-তে, মানে 98-এর আগে এই বইটা লেখা হয়েছে। 98 জুলাই মাসে এটা প্রথম প্রকাশন হয়েছিল। দ্বিতীয় সংস্করণ হয়েছিল সেপ্টেম্বর 2098-তে, আর তৃতীয় সংস্করণ নবরূপে সংযোজিত মার্চ 2011-তে। মূল্য মাত্র 10 টাকা। আর এই বইটা যে নবরূপে সংযোজিত যেটা আছে, আর এই বইটা তৃতীয় সংস্করণে যে নবরূপে সংযোজিত আছে, সেটা দীপক ঘোষের কিছু একটা বক্তব্য বা একটা প্যারাগ্রাফও এখানে অ্যাড করা হয়েছে। তো দীপক ঘোষকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, যারা চেনেন না তারা গিয়ে ইউটিউবে একবার সার্চ করুন, দীপক ঘোষ লিখে পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এই বইটার প্রথমে ভূমিকা। অধ্যাপক তথাগত রায় তথাকথিত বামপন্থার আসল চেহারা জনগণের কাছে তার নিবন্ধগুলির মাধ্যমে তুলে ধরেছেন। মার্ক্সবাদীরা শুধু প্রচারের জন্যই তাদের সিদ্ধান্তগুলোকে বিজ্ঞানসম্মত ও অভ্রান্ত সত্য বলে প্রতিপন্ন করে আসছে। সত্য ও তথ্য ঠিক তার বিপরীত। সারা বিশ্বে মার্ক্সবাদ বিফল ও পরিত্যক্ত। পশ্চিমবাংলার বামপন্থী মার্ক্সবাদী পার্টিগুলোর চরিত্র স্বার্থপর, জনবিরোধী, আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত। তাদের কথায় ও কাজে আকাশ পাতাল তফাৎ। বিভিন্ন প্রমাণ ও উদাহরণের সাহায্যে অধ্যাপক তথাগত রায় তার যুক্তিবহুল প্রবন্ধগুলিতে একটা অভিনন্দনযোগ্যভাবে প্রতিপন্ন করেছেন। জাতীয় অধ্যাপক মঞ্চ স্বল্পমূল্যে এই পুস্তিকা প্রকাশ করেছেন, জনগণের মহিত সেবা করেছেন। এই পুস্তিকা প্রকাশ করে জনগণের মহিত সেবা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, ভাবপ্রবণ বাঙালি গত 35 বছর ধরে মার্ক্সবাদীদের যে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস সহ্য করেছে, শুধু তাদের ভ্রান্ত প্রচারে বশীভূত হয়ে। আচ্ছা,
আমার বিশ্বাস ভাবপ্রবণ বাঙালি তথা ৩৫ বছর ধরে মার্ক্সবাদীদের অন্যায় অত্যাচার সন্ত্রাস সহ্য করেছে শুধু তাদের ভ্রান্ত প্রচারে বশীভূত হয়ে। তথাগতবাবু এই ধরনের লেখকদের যুক্তিপূর্ণ লেখাগুলির দ্বারা জনসাধারণের মোহভঙ্গ হবে এবং তারা বিশ্বজগতের গতির সঙ্গে পা মেরে এই ভ্রান্ত মতাদর্শকে ছুঁড়ে ফেলে দেবে এবং বিশ্ব বাংলাকে আবর্জনা মুক্ত করে ভয়হীন সাম্রাজ্যস্থানী নতুন বাংলা গঠন করবে, যে বাংলার ভৈরবপূর্ণ ভারত গঠনে তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ঠিক আছে, এটা ভূমিকা। ইনি বিষ্ণুকান্ত শাস্ত্রী, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্যপাল, উত্তরপ্রদেশ। ভূমিকা এবং নিবেদনটা খুব তাড়াতাড়ি পড়ে আমি শেষ করতে চাইছি, মূল বিষয়ে যেতে চাইছি। তথাগতবাবু লিখছেন, বহু দশক ধরে অবিরাম প্রচারের ফলে প্রতিপক্ষের নিচেষ্টতায় সাধারণ শিক্ষিত বাঙালির মনে বামপন্থা, সাম্যবাদ, মার্ক্সবাদ, কমিউনিজম প্রভৃতি শব্দগুলির সম্বন্ধে একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছে। ২০ বছর বাম শাসনের থেকে বীতশ্রাদ্ধ হয়ে যাওয়ার সত্ত্বেও এখনো অনেকে বলছে না, বামপন্থী চিন্তাটা তো এমনিতে খারাপ নয়, এদের প্রয়োগটা খারাপ। এর পাশাপাশি বাঙালির মনে এখনো ধারণা ঘিরে বসে আছে বামপন্থা বা মার্ক্সবাদ ব্যাপারটা বেশ আধুনিক, ফ্যাশনেবল। যদিও সারা পৃথিবীতে আজকে মার্ক্সবাদের জায়গা বাজে কাগজের ঝুড়িতে, তবু পশ্চিমবাংলার ক্ষমতাসীন মার্ক্সবাদীরা তাদের মতামতের জন্য এরকম একটা সম্মানের জায়গা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ শিক্ষিত বাঙালির কাছে এই কথা নিবেদন করার সময় এসেছে যে মার্ক্সবাদ এক প্রাচীন মতবাদ, যা ইতিহাসের অমোঘ নিয়মে বর্জ্যে পরিণত হয়েছে। বোঝাবার সময় এসেছে যে দোষ শুধু প্রয়োগের নয়, দোষ নীতিরই, অর্থাৎ তত্ত্বের গোড়ায় গলদ। অতি সন্তোষের বিষয় যে এখন বেশ কিছু বুদ্ধিজীবী এই ধারায় চিন্তা করতে আরম্ভ করেছেন, কিন্তু সত্যের বিপরীতে কিছু বলতে এখনো ইতস্তত করছেন। সঙ্গে সঙ্গে বেশ কিছু যুবকের মনেও বামপন্থা সম্বন্ধে মৌলিক প্রশ্নের উদয় হয়েছে। মনে হয়েছে এতদিন ধরে আমাদের আগাগোড়া ভুল শেখানো হয়েছে। এই ধরনের কিছু প্রয়োজন মেটাবার চেষ্টা এই পুস্তিকা লেখার প্রয়াস। প্রয়োজন যদি অংশত মোটেও, তা হলেও সব পরিশ্রম সার্থক হবে। সর্বজন শ্রাদ্ধেয় একেবারে শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অগ্রজ প্রতিম আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী এই পুস্তিকার ভূমিকা লিখে দিয়ে আমাকে বাধিত করেছেন এবং উদ্দেশ্য সাধনে সাহায্য করেছেন। আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। 11ই মে 1998, বুদ্ধ পূর্ণিমা, কলকাতা, তথাগতরায়। আর যিনি বললেন বিষ্ণুকান্ত শাস্ত্রী, উনি তো বললাম উনি আগে প্রাক্তন রাজ্যপাল ছিলেন উত্তরপ্রদেশের। এখানে তথাগত রায়ের সংক্ষিপ্ত পরিচিতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসে নির্মাণবিদ্যার অধ্যাপক ও প্রথম বিভাগীয় প্রধান ছিলেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন 2002 থেকে 2006। কিন্তু বইটা প্রথমবার যখন সংস্করণ করা হয় প্রথমবার যখন লেখা হয় তখন হচ্ছে 1998। আর এই যে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি, এটা হচ্ছে পরের বার যখন 2011 যখন এটা সংস্কার করা হয় বা লেখা হয়, তখন ছাপানো হয় তৃতীয়বার ছাপানো হয়, তখন এটা লেখানো হয়। অর্থাৎ এই বিজেপিতে জয়েন করার অনেক আগেই এই বইটা লেখা হয়েছে। বর্তমানে জাতীয় কর্মসমিতির সক্রিয় সদস্যপদ। বাংলা ও ইংরেজি ভাষায় নিয়মিত লিখে থাকেন। লেখা প্রকাশিত হয়েছে দেশ, বর্তমান, স্বস্তিকা, পাঞ্চজন্য, স্টেটমেন্ট, অমৃতবাজার, অর্গানাইজার ইত্যাদি পত্রিকায়। পূর্বে রেলে কাজ করতেন এবং পাতাল রেল প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। মতামতের দিক থেকে জাতীয়তাবাদ, হিন্দুত্ব, ভারতীয় পরম্পরার প্রতি অনুগত্যে আপোষে। এবার মূল জায়গায় ফিরে আসা যাক। এটা 1 নম্বর অধ্যায়। অধ্যায় 1-এর সাবজেক্ট হচ্ছে দক্ষিণ ও বাম। লিখছেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালির বামপন্থা নামক বিচিত্র মতবাদের মোকাবিলা করার সময় আজ উপস্থিত হয়েছে। গত প্রায় অর্ধেক শতক ধরে বাঙালি বামপন্থীরা বেশ খানিকটা সাফল্যের সঙ্গেই মানুষকে বোঝাবার চেষ্টা করে এসেছে যে বামপন্থাই আধুনিক, বামপন্থা যুক্তিবাদী, বামপন্থাই সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রকৃত পন্থা। আজ চিন্তাশীল জাতীয়তাবাদী বাঙালির কর্তব্য এই চাকচিক্যময় খোলসটা ভেঙে ভিতরের ভুসি বার করে বামপন্থার আসল স্বরূপ মানুষের চোখের সামনে এনে দেওয়া। কেন বামপন্থা একটি ভুসি তত্ত্ব, তার বিশ্লেষণ করতে হলে বামপন্থার উদ্ভব সম্বন্ধে কিছু জানার প্রয়োজন। কিন্তু তারও আগে প্রয়োজন এই ব্যাপারটা উপলব্ধি করা যে অর্ধ শতাব্দী ধরে বামপন্থীদের ক্রমাগত অপপ্রচার ও ঢক্কানিনাদের ফলে বামপন্থা সম্বন্ধে বাঙালির, বিশেষত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার হিন্দু বাঙালির একটা অহেতুক মোহ তৈরি হয়েছে। মোহভঙ্গের জন্য যুক্তির প্রয়োজন তো বটেই, কিন্তু তার সঙ্গে ধৈর্যেরও প্রয়োজন। মোহগ্রস্ত মানুষের মনোভাবও বোঝা প্রয়োজন। চিন্তাশীল জাতীয়তাবাদী হিন্দু বাঙালিদের
হিন্দু বাঙালিকে স্বজাতীয় মোহভঙ্গ করাতে হলে এই যুক্তি, ধৈর্য, উপলব্ধি সঙ্গে নিয়ে এগোতে হবে। বামপন্থা কথাটির উদ্ভব ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ পার্লামেন্টে রেওয়াজ ছিল, এখনও আছে, যে সরকার পক্ষ স্পিকারের ডান দিকে বসবেন, বিরোধী পক্ষ বাঁ দিকে। এই শতকের গোড়ার দিকেই পার্লামেন্টে দুই দলের প্রাধান্য দেখা যায়। একটি স্থিতাবস্থাবাদী কনজারভেটিভ বা রক্ষণশীল দল, অন্যটি সমাজতন্ত্রী লেবার বা শ্রমিক দল। রক্ষণশীল দলকে টোরি পার্টিও বলা হয়, যেহেতু বেশিরভাগ সময় রক্ষণশীল দল সরকার গড়েছেন এবং শ্রমিক দল বিরোধী পক্ষে থেকেছেন এবং স্পিকারের বাঁদিকে বসেছেন, সেই জন্যই কালক্রমে সমাজতন্ত্রীদের সঙ্গে বাঁ দিকটা যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে যায়। এই সমাজতন্ত্রী লেবার পার্টি কিন্তু আদৌ মার্ক্সবাদী বা কমিউনিস্টদের নয়। প্রকৃতপক্ষে ব্রিটেনের কমিউনিস্ট পার্টি থাকলেও তা নাম মাত্র। তাদের পার্লামেন্টে একটিও আসন নেই। এরা মূলত সোশ্যাল ডেমোক্র্যাট, যারা বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে উৎপাদন ব্যবস্থা, সরকারি মালিকানায় স্বল্পাধীন বিশ্বাস করেন। এদের মধ্যে সমাজতন্ত্রের বিশ্বাসের তীব্রতা অনুযায়ী সফট লেফট ও হার্ড লেফট শ্রেণীবিভাগ আছে, অর্থাৎ একটুখানি বাঁদিকে বা অনেকটা বাঁদিকে। কিন্তু সমাজতন্ত্রীদের সাথে বাঁদিকটা যুক্ত হওয়ায় দরুন সমস্ত সমাজতন্ত্রের বিশ্বাসীদের বামপন্থী বলেই অভিহিত করা হতো। এর মধ্যে কমিউনিস্টরাও আছে, অর্থাৎ যারা সমাজতন্ত্র নিয়ে কথা বলতো, যাদের মধ্যে কমিউনিস্টরাও ছিল, তারা বিরোধী পক্ষ হিসেবে বাঁদিকে বসতেন, সেই হিসাবে এদের নাম বামপন্থা হয়ে গেছে। ঠিক আছে। আস্তে আস্তে সোশ্যাল ডেমোক্র্যাট অর্থাৎ সমাজতন্ত্রে বিশ্বাসী যারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসীদের গা থেকে বামপন্থী নামক নামটা মুছে যায় এবং এখন বামপন্থী বলতে মূলত মার্ক্সবাদীদেরই বোঝায়। এটাই বর্তমান পরিস্থিতি এবং এই পুস্তিকায় বামপন্থী ও মার্ক্সবাদী শব্দগুলিতে সমার্থকভাবে ব্যবহার করা হয়েছে। বর্তমানে ভারতবর্ষে বামপন্থী দল বলতে বোঝায় সিপিআইএম, সিপিআই আর এসপি ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সিপিআইএলএল প্রমুখ প্রভৃতি নকশালপন্থী দলগুলি প্রভৃতিকে। অর্থাৎ এখানে নকশালপন্থী দলেরাও আছে, বামপন্থী বা মার্ক্সবাদী দল হিসাবে পরিচিত। তো তারপরে উনি লিখছেন, অপরপক্ষে কংগ্রেস যারা 50-এর দশকে নিজেদের সমাজতান্ত্রিক ধাঁচের সমাজের বিশ্বাসী বলে নিজেদের ঘোষণা করেছিল এবং এখনও আনুষ্ঠানিকভাবে সেই অবস্থান থেকে সরে আসেনি, যদিও কার্যকারীভাবে করে এসেছে। অপরপক্ষে কংগ্রেস যারা 50-এর দশকে নিজেদের সমাজতান্ত্রিক ধাঁচে সমাজে বিশ্বাসী বলে নিজেদের ঘোষণা করেছিল এবং এখনও আনুষ্ঠানিকভাবেই সেই অবস্থান থেকে সরে আসেনি, যদিও কার্যকরীভাবে সরে এসেছে, মানে সমাজতান্ত্রিক থেকে কংগ্রেসরা সরে এসেছে। আজকের অর্থে বামপন্থী দল নয়, তারা কিন্তু আজকের অর্থে বামপন্থী দল নয়। কংগ্রেসকে এখন মধ্যপন্থী দল হিসাবে ধরা হয়। পরবর্তী অনুচ্ছেদে এই বিষয়ে আরও লেখা হয়েছে, বামপন্থী যদি এই হয় তবে দক্ষিণপন্থী কি? দক্ষিণপন্থী কারা? দক্ষিণপন্থী বলতে সাধারণত বোঝায় সেই সব মতাবলম্বীদের যারা বেসরকারি মালিকানা উৎপাদন ব্যবস্থায় বিশ্বাস করেন এবং সর্বোপরি যারা নির্দ্বিধায় জাতীয়তাবাদী। আচ্ছা, যারা নির্দ্বিধায় জাতীয়তাবাদী তারাই হচ্ছে দক্ষিণপন্থী। জাতীয়তাবাদী মানে হচ্ছে দেশের পক্ষে কথা বলবে, তো দেশ বিরোধী নয়, জাতীয়তাবাদী, দেশের পক্ষে সবসময় কথা বলবে। ব্রিটেনের রক্ষণশীল দলের সঙ্গে দক্ষিণপন্থার অতীত যোগের দরুন অনেক সময় বলা হয় যে দক্ষিণপন্থীরা স্থিতাবস্থা রাখার সমর্থক, কিন্তু এই সংজ্ঞাটি ঠিক নয়, কারণ স্থিতাবস্থা তো সব জায়গাতে এক নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে পশ্চিমবঙ্গের বর্তমান স্থিতাবস্থা যা এই লেখকের নিবেদনে শ্মশানের অবস্থার কাছাকাছি। পশ্চিমবঙ্গের যে অবস্থা আছে লেখকের কলমে সেটা প্রায় শ্মশানের কাছাকাছি বলা যেতে পারে, তাই কোনো দক্ষিণপন্থীরাই অভিপ্রেত নয়। এই অনুচ্ছেদের প্রথম বাক্যের সংজ্ঞা অনুযায়ী সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে ভারতীয় জনতা পার্টিকে এবং রাজনীতির বাইরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও তার আদর্শে বিশ্বাসী মানুষকে দক্ষিণপন্থী হিসেবে ধরা হয়। আচ্ছা, ভারতের দক্ষিণপন্থী কাদের ধরা হয়? ভারতের দক্ষিণপন্থী ধরা হয় এই অনুচ্ছেদের প্রথম বাক্যের সংজ্ঞা অনুযায়ী সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে ভারতীয় জনতা পার্টিকে এবং রাজনীতির বাইরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও তার আদর্শে বিশ্বাসী মানুষকে দক্ষিণপন্থী হিসেবে ধরা হয়। তাহলে এখানে দেখা গেল বামপন্থী কারা, দক্ষিণপন্থী কারা, কাদের ধরা হয় সেটা বোঝা গেল। আঞ্চলিক দলগুলি যেমন শিবসেনা, তেলেগু দেশম, আকালি, দ্রাবিড় মুন্নেত্রা কজগম, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কজগম,
অসম গণপরিষদীয় ইত্যাদি ইত্যাদি মোটামুটি দক্ষিণপন্থী ইত্যাদিও মোটামুটি দক্ষিণপন্থী, যদিও এদের অনেকেরই, সকলের নয়, জাতীয়তাবাদে অল্প বিস্তর ভেজাল আছে। মানে এই যে দলগুলো আছে, এই যে দলের নামগুলো, রাজনৈতিক দলের নামগুলো করা হলো, এদের অনেকেরই জাতীয়তাবাদে অল্প বিস্তর ভেজাল আছে। এরা যে জাতীয়তাবাদ মনে করেন, তার জাতীয়তাবাদের একটু ভেজাল আছে, সকলের নয় কিন্তু। কংগ্রেসকে মধ্যপন্থী ধরা হয়, অর্থাৎ না দক্ষিণ না বাম, এবং যারা বাকি রইল, অর্থাৎ জনতা দল, লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল, মুলায়ম সিং এর সমাজবাদী পার্টি, কাঁশিরামের বহুজন সমাজ পার্টি, এগুলো কোনো হিসাবের মধ্যেই পড়ে না। সংকীর্ণ জাতপাতে সুড়সুড়ি দিয়ে কোনো না কোনো নেতাকে টিকিয়ে রাখাই এইসব জগা খিচুড়ি বা গজকচ্ছপ দলের উদ্দেশ্য। বলা যেতে পারে এইগুলো নীতিহীন এক নেতা কেন্দ্রিক দল, একজন নেতাকে ঘিরেই দল। ওই নেতা না থাকলে দলও নেই। গত বহু দশকের বামপন্থী অপপ্রচারের ফলে হিন্দু বাঙালির মাথায় এই ধারণাটা খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বামপন্থাই প্রকৃত, বামপন্থাই উচিত, বামপন্থাই অভিপ্রেত, দক্ষিণপন্থা ঘৃণ্য, দক্ষিণপন্থা নোংরা, দক্ষিণপন্থা গরিবের উপর বড়লোকের অত্যাচারের সমর্থক। আচ্ছা, যেটা ঢুকে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাই হচ্ছে এটা, বামপন্থায় উচিত, বামপন্থায় অভিপ্রেত, দক্ষিণপন্থা ঘৃণ্য, দক্ষিণপন্থা নোংরা। বক্তৃতায়, লেখায়, পোস্টারে, হ্যান্ডবিলে দক্ষিণপন্থী প্রতিক্রিয়া ধারক ও বাহক কথাটাকে এমনভাবে উচ্চারণ করা হয়েছে যেন এরা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর কাছাকাছি, বা এরা শৌচকর্ম না করে হাত না ধুয়ে, শৌচকর্ম করে হাত না ধুয়ে সেই হাতে খান, এরকম একটা ব্যাপার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এরা দক্ষিণপন্থীরা সাধারণত বুদ্ধিতে বিশ্বাসী, মার্কস প্রমুখ কোনো মহাপুরুষের লেখা কেতাবে নয়। আচ্ছা, এখানে লেখক বলতে চাইছেন, এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় যে দক্ষিণপন্থীরা সাধারণ বুদ্ধিতে বিশ্বাসী, কোনো মার্কস প্রমুখ কোনো মহাপুরুষের লেখার কেতাবে নয় বিশ্বাসী নয়। এরা সমাজের এক অংশের সঙ্গে অন্য অংশের নিরন্তর সংঘর্ষের বিরোধী। দক্ষিণপন্থী যারা আছে, এরা সমাজের এক অংশের সঙ্গে অন্য অংশের নিরন্তর সংঘর্ষের বিরোধী। এরা সব শ্রেণীর মানুষের ভালো দেখতে চান, এবং সর্বোপরি এরা জাতীয়তাবাদী। এখন থেকে জাতীয়তাবাদী চিন্তাশীল হিন্দু বাঙালিকে কথায়, বার্তায়, আচরণে, বক্তৃতায়, লেখার এই ধারণাকে দূর করার জন্য প্রাণপণ সচেষ্ট হতে হবে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে চোরের মায়ের বড় গলা। যে দোষে বামপন্থীরা পুরোপুরিভাবে দুষ্ট, সেই সব দোষের অভিযোগই তারা দক্ষিণপন্থীদের উপর চাপিয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে গেছে। বস্তুত বামপন্থী নেতা বর্তমানে বিস্মিত প্রায়। লেনিনের লেখাতেই আছে, আমাদের প্রতিপক্ষীদের গায়ে জোচ্চোরের তকমা ঝুলিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে লেনিনের লেখাতেই আছে যে বামপন্থীদের যারা প্রতিপক্ষী হবে তাদের গায়ে জোচ্চোরের তকমা ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দিতে হবে। যেটা লেনিন বলেনি তা হলো এই, যাতে মানুষ বুঝতে না পারে প্রতিপক্ষ নয়, আমরাই জোচ্চোর। লেনিন যেটা বলেনি সেটা হলো জোচ্চোরের তকমা ঝুলিয়ে দিতে হবে, এটা তো বলেছেন। কিন্তু লেনিন যেটা বলতে চায়নি বা বলেনি, লুকিয়ে রেখেছেন, সেটা হচ্ছে এটা, যাতে মানুষ বুঝতে না পারে যে প্রতিপক্ষ নয়, আমরাই জোচ্চোরের তকমা তো ওরা ঝুলিয়ে দেবো, আমরা যে প্রতিপক্ষ এটা মানুষ বুঝবে, কিন্তু বুঝতে দিলে চলবে না যে আমরাই জোচ্চোর। যে 2 নম্বর অধ্যায় আছে বামপন্থা কেন পরিত্যাজ্য। এই 2 নম্বর অধ্যায়ে আছে বামপন্থা কেন পরিত্যাজ্য। তো আজকের প্রথম অধ্যায় শেষ করলাম। এরপরের দিন আমি এই 2 নম্বর অধ্যায় আপনাদের পাঠ করে পড়ে শোনাবো আপনাদের সুবিধার জন্য, যারা খুব ব্যস্ততার মধ্যে থাকেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ।